আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনকারীদের পুরস্কৃত করছে বলছে হিউম্যান রাইটস ওয়াচ। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার শাসন কি এক ব্যক্তির শাসন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনকারীদের পুরস্কৃত করছে বলছে হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকার পরেও নিরাপত্তা বাহিনীর কমান্ডারদের পদোন্নতি সহ নানাভাবে পুরস্কৃত করছে বাংলাদেশ সরকার। বুধবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই কথা বলা হয়। এতে সংস্থাটির দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি লিখেছেন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতন সহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত এসব কর্মকর্তারা, কিন্তু তাদের অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত না করে উল্টো তাদের পুরস্কৃত করা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গত 30 সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। সে সময় র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সেই ঘটনার 1 বছরেরও কম সময়ের মধ্যে তাকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে এতদিন এ দায়িত্বে থাকা ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধেও একই অভিযোগে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে জানানো হয়েছে, তিনি র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় তার অধীনে থাকা কর্মকর্তারা মোট 136 বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং 10টি গুমের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। এজন্য বেনজির আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সফরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু এই নিষেধাজ্ঞা এড়িয়ে বাংলাদেশ সরকার নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে পাঠানো প্রতিনিধি দলের সদস্য করে থাকে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের তরফ থেকে র্যাবকে সংস্কারের আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে আবদুল্লাহ আল মামুনের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, আমরা এমন কিছু করছি না যে জন্য আমাদের র্যাবকে সংস্কার করতে হবে, তাই সংস্কারের কোনো প্রশ্নই নেই। এবছরের প্রথমে আবদুল্লাহ আল মামুন সহ নিষেধাজ্ঞার অধীনে থাকা র্যাবের আরেক কর্মকর্তা এডিজি কর্নেল খান মোহাম্মদ আজাদকে তাদের সাহসিকতা ও সেবার জন্য পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছে, এমন পদক্ষেপ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর কাছে এই বার্তা দেয় যে সরকার শুধু তাদের বিরুদ্ধে থাকা অপব্যবহারের অভিযোগগুলো উপেক্ষাই করবে না, বরং তাদেরকে আরও পুরস্কৃত করবে। শেখ হাসিনার শাসন কি এক ব্যক্তির শাসন? এক ব্যক্তির শাসন ও একদলীয় শাসনের মধ্যে কোনো পার্থক্য আছে কি, নাকি তা একই স্বৈরাচারী শাসনের দুটি নাম? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে তা নিয়ে মতবিরোধ আছে। এক ব্যক্তির শাসন ও একদলীয় শাসন সবসময় স্বৈরাচারী শাসনের সমার্থক বোধক হয়। এই ধরনের শাসনও যদি নির্বাচিত ও জবাবদিহিমূলক হয়, তাহলে আধুনিক গণতন্ত্রে আর মান্যতা ও অনুমোদন রয়েছে। আর বহুদলীয় গণতন্ত্রের নামে ব্যক্তি বিশেষের ইচ্ছায় গঠিত পার্লামেন্টের যদি সার্বভৌমত্ব না থাকে, জনগণের কাছে জবাবদিহি না থাকে, তাহলে তার স্বৈরাচারী শাসনের রাবার স্ট্যাম্প গণতন্ত্রের প্রতিভূ নয়। এই বিতর্কিত তত্ত্বটির গ্রহণযোগ্যতা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে ক্রমেই বাড়ছে। গণতন্ত্র একটি চলমান পদ্ধতি, ধর্মবিশ্বাস বা কোনো মতবাদের মতো অপরিবর্তনীয় নয়। গ্রিক সিটি স্টেটের গণতন্ত্র, ম্যাগনা কার্টার যুগের গণতন্ত্র, এমনকি 19 শতকের গণতন্ত্রের সঙ্গেও বর্তমানের অবাধ তথ্য প্রযুক্তির যুগের গণতন্ত্রের পার্থক্য সুস্পষ্ট। তারপর তো এই যুগেই ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুকর্ণ নিয়ন্ত্রিত গণতন্ত্র, মাও জেদং নয়া গণতন্ত্র এবং শেখ মুজিবুর রহমানের শোষিতের গণতন্ত্রের তত্ত্ব দিয়েছিলেন। অপরিবর্তনশীলতার জন্য সোভিয়েত কমিউনিজম 70 বছরও টেকেনি। মাও জেদংয়ের নয়া গণতন্ত্রের আয়ু আরও কম। সুকর্ণের নিয়ন্ত্রিত গণতন্ত্র বঙ্গবন্ধুর শোষিতের গণতন্ত্র প্রতি বিপ্লবী চক্রান্তের মুখে টেকেনি। এমনকি পাকিস্তানের আইয়ুবের তথাকথিত মৌলিক গণতন্ত্র 10 বছরও স্থায়ী হয়নি। কিন্তু 700 বছরের আদি গণতন্ত্র এখনও নানা ঝড় আঘাতের মধ্যে টিকে আছে, উত্থান পতনের মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে এগোচ্ছে। কারণ তারা পরিবর্তনশীলতা, যুগের পরিবর্তনের সঙ্গে তারও চরিত্র বদল, এবং ধর্ম বা কোনো মতবাদের মতো অন্ধবিশ্বাস নয়, বিজ্ঞানের মতো বিশ্বাস ও কর্মের গতিশীলতা। গণতন্ত্র তাই 700 বছর পেরিয়ে এখনও টিকে আছে, ভবিষ্যতেও থাকবে, তবে চরিত্র পাল্টাবে। সামন্ততন্ত্রের যুগে এক ব্যক্তির শাসন সম্ভব ছিল। সামাজিক প্যাটার্নে ছিল ব্যক্তিকেন্দ্রিক।
এটা পরিবার পর্যন্ত বিস্তৃত ছিল। পরিবারের বাবাই ছিলেন সর্বেসর্বা। তিনি মারা গেলে মায়ের অভাবে বড় ভাই। দেশ শাসন করতেন বংশানুক্রমে রাজা বাদশারা। ধনতান্ত্রিক যুগের আবির্ভাবে সামন্ততন্ত্রের অবসান ঘটে। ইউরোপে গণতন্ত্রের বিকাশ ঘটে। ধীরে ধীরে সর্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়। এশিয়া আফ্রিকার দেশগুলো স্বাধীনতা লাভ করার পর পশ্চিমা গণতন্ত্রের অনুসরণ শুরু করে। যে ধনতান্ত্রিক শক্তি গণতন্ত্রকে তার প্রাথমিক যুগের বিকাশে সাহায্য জুগিয়েছে, সেই ধনতন্ত্রই পরবর্তীকালে গণতন্ত্রের শত্রু হয়ে দাঁড়ায়। গণতন্ত্রের বিকাশে সারা বিশ্বের মানুষ তাদের স্বার্থ ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এটা ধনতন্ত্রের শাসন ও শোষণের অন্তরায়। ফলে গণতন্ত্রের উচ্ছেদ ঘটানোর জন্য বিভিন্ন দেশে অনুগত আমলাতন্ত্র ও সেনাবাহিনীকে ব্যবহার করা হয়। কোনো দেশে সেনা অফিসারদের দ্বারা রাজনৈতিক দল গঠন করে তাদের ক্ষমতায় বসিয়ে দেশটির মানুষকে বিভ্রান্ত করা হয়। তাবেদার সেনা শাসনকে লৌহমানব, জাতির ত্রাণকর্তা ইত্যাদি আখ্যা দেওয়া হয়। পাকিস্তান ও বাংলাদেশে এই ঘটনায় ঘটেছে। আইয়ুব, ইয়াহিয়া, জিয়া, এরশাদের অভ্যুদয় একই কায়দায় এবং পতনও একইভাবে। বিএনপি ও জাতীয় পার্টির জন্ম এই সেনা শাসনের এ টিম ও বি টিম হিসেবে। তাদের সঙ্গে যুক্ত হয়েছিল জামায়াত, নেজামে ইসলাম, মুসলিম লীগ প্রভৃতি মৌলবাদী দল। উদীয়মান নব্য ধনীরা নিজেরা শক্তিশালী হতে না পারায় এই সমন্বিত শক্তির নেতৃত্ব আপাতত মেনে নিয়েছিলেন। জিয়া ও এরশাদকে স্বৈরশাসক বলা হয়, কিন্তু তারাও এক ব্যক্তির শাসন দেশে প্রতিষ্ঠা করতে পারেননি। তারা ছিলেন পশ্চিমা ধনতান্ত্রিক শক্তির পালিত এবং দেশের নব্য ধনী ও সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির ইচ্ছায় চালিত তথাকথিত ডিকটেটর। দেশের সামাজিক পরিবেশ এখনও আধার সামন্তবাদী হওয়ার সত্ত্বেও সামন্ত যুগের রাজা বাদশার মতো একক কর্তৃত্ব তারা খাটাতে পারেননি। প্রভুর ইচ্ছায় তাদের কর্ম করতে হয়েছে। একথা অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন পাকিস্তানের সেনা শাসক থাকাকালে জেনারেল আইয়ুব। তিনি বলেছিলেন, এ যুগে যে একক শাসক হওয়া যায় না, এ কথা অনেকে বলছে না। রাষ্ট্র চালানো এখন অনেক জটিল। এক ব্যক্তির পক্ষে শুধু নিজের ইচ্ছায় চালানো যায় না। ব্যুরোক্র্যাট, টেকনোক্র্যাট, ধর্মীয় নেতা, বিগ বিজনেস ইত্যাদি বহু কিছুর সমর্থন ও পরামর্শ নিতে হয়। জনগণের সম্মতি না নিয়ে দেশ চালাতে গেলে এদের সমর্থন ও পরামর্শ ছাড়া কারো পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব নয়। আইয়ুবের এই বক্তব্য একটি স্বীকারোক্তি। তার সামরিক বাহিনী ইয়াহিয়ার নেতৃত্বে তাকে পদত্যাগে বাধ্য করেছিল। বাংলাদেশে জিয়া একটু বাড়াবাড়ি করেছিলেন। তার প্রয়োজন ফুরোতে তাকে হত্যা করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এরশাদেরও প্রয়োজন ফুরোলে তাকে হত্যা না করে পদত্যাগে বাধ্য করা হয়। তার শাসনের শেষ সময়ে তার প্রধান সেনাপতি তার হুকুম মানেননি। এক ব্যক্তির ও একদলীয় শাসন সম্পর্কে আমার যে আজ এত কথা, তার কারণ ঢাকার একটি কাগজের পাশাপাশি দুটো খবর ছাপা হয়েছে 8 মে ডেডলাইনে। একটিতে ডক্টর কামাল হোসেন তার গণফোরামের সভায় অভিযোগ করেছেন, বাংলাদেশে এক ব্যক্তির শাসন চলছে, তা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। অন্যটিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডনে দেওয়া একটি বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য একদলীয় শাসনের বহিঃপ্রকাশ। অর্থাৎ একই রাজনৈতিক জোটের এক নেতা শেখ হাসিনার শাসনকে বলেছেন এক ব্যক্তির শাসন এবং অন্যজন বলেছেন একদলীয় শাসন। এই বক্তব্য শুনে আমার মনে হয়েছে দুজনেই কানাগলির রাজনীতিক। বাস করছেন 21 শতকে, কিন্তু কথা বলছেন 70 বছর আগের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে। তাদের দৃষ্টিভঙ্গি পাল্টায়নি। রাজনীতির সেই পুরনো কেতাবেরই বুলি আওড়াচ্ছেন। নতুন কেতাবের পাতা উল্টানোর প্রয়োজন বোধ করেননি। বর্তমানের পরিবর্তিত রাজনীতিতেও তাই তারা সুবিধা করতে পারছেন না। আধুনিক গণতন্ত্রের চরিত্র এবং চেহারা আজ সম্পূর্ণ পাল্টে গেছে। যে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির আমরা উপাসক, সেই গণতন্ত্রের ব্রেক্সিট সমস্যার গণতান্ত্রিক সমাধানে টেরেসা মের ত্রিশঙ্কু অবস্থা দ্বারা আমরা বুঝতে পারছি না। এক পশ্চিমা রাজনীতিক বলেছেন, ওয়ান ম্যান রুল ইজ ইম্পসিবল ইন দ্য কমপ্লেক্স সিচুয়েশন অফ প্রেজেন্ট ওয়ার্ল্ড ইন দ্য নিউ প্যাটার্ন অফ ডেমোক্রেসি। শুধু কোনো দেশে নয়, কোনো দলেও এখন এক ব্যক্তির কর্তৃত্ব অসম্ভব। ব্রিটেনে টরি ও লেবার পার্টির অবস্থা কি? টেরেসা মে ও জেরেমি করবিনের নেতৃত্ব বারবার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আমেরিকায় ডেমোক্রেটিক দল নেতৃত্বহীন, রিপাবলিকান দল ঐক্যহীন। বাংলাদেশে ডক্টর কামাল হোসেন নিজের দলের দিকে তাকিয়ে দেখুন। গণফোরামের জন্মলগ্ন থেকে তিনি সভাপতি। এখন পর্যন্ত তিনি দলীয় নির্বাচনের মাধ্যমে কাউকে সভাপতি হতে দেননি বা চাননি।
তারপরও তিনি একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছেন কি? গত সাধারণ নির্বাচনে তার দল থেকে 2 জন মাত্র এমপি নির্বাচিত হয়েছেন। তারা দুজনই তার নির্দেশ অমান্য করে সংসদে শপথ নিয়েছিলেন। তিনি একজনকে বহিষ্কার করেছেন, আরেকজনকে গিলতে বাধ্য হয়েছেন। ব্রিটেন, আমেরিকার মতো উন্নত দেশগুলোর দিকে তাকালেও দেখা যাবে স্ট্রং লিডারশিপের অভাবে সেসব দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নড়বড়ে হয়ে গেছে। এই অবস্থায় বাংলাদেশে দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতায় ভোগার পর হাসিনার নেতৃত্ব যদি স্থিতিস্থাপক শক্তি হিসেবে কাজ করে, তা কি সবার কাম্য নয়? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।